প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আলোচনার শুরুতেই চলুন আমরা পরিচিত হয়ে নিই আমাদের আজকের দুজন অতিথির সঙ্গে। আজকে আমাদের সঙ্গে রয়েছেন দৈনিক আমার দেশের সহযোগী সম্পাদক আলফাজ আনাম, রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক ও কলামিস্ট ডক্টর সায়ন্ত সাখাওয়াত। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। আপনারা জানেন যে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের উপায় এবং পদ্ধতি সম্পর্কিত সুপারিশের চূড়ান্ত প্রতিবেদন আজ মঙ্গলবার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে হস্তান্তর করা হয়েছে। জাতীয় ঐক্যমত্য কমিশনের যারা কর্মকর্তা আছেন তারা এটা হস্তান্তর করেন। জুলাই সনদের আইনি ভিত্তি দিতে 3টি ধাপ দিয়েছেন তারা। একটি হলো প্রথম ধাপে গণ অভ্যুত্থানের ভিত্তি করে জুলাই জাতীয় সনদ ব্র্যাকেটে সংবিধান সংস্কার, এটা একটু আলাদা একটা বিষয়, সংবিধান সংস্কারের যে অংশটুকু আর কি, বাস্তবায়নে আদেশদারি। দ্বিতীয় ধাপে রয়েছে আদেশের প্রশ্নে গণভোট এবং সবশেষ ধাপে আগামী জাতীয় সংসদকে দ্বৈত ভূমিকা, সংবিধান সংস্কার পরিষদ ও জাতীয় সংসদ। এই প্রস্তাব দিয়ে বাস্তবায়নের সুপারিশটা করা হয়েছে যে এইভাবে যাতে বাস্তবায়নটা হবে গ্রাজুয়ালি। আপনারা জানেন যে সোমবার যমুনায় প্রধান উপদেষ্টা ও কমিশনের সভাপতি ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে একটা বৈঠক হয় কমিশন, এবং সেখানে সনদ বাস্তবায়নের জন্য সুপারিশমালা নিয়ে বিস্তারিত আলোচনা হয় এবং আজকে এটা আনুষ্ঠানিকভাবে তার হাতে হস্তান্তর করা হয়। এবং মিডিয়াতে ইতিমধ্যেই এই জুলাই সনদের, যেটা আমরা বারবার বলতেছি, জুলাই সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ 2025, সেটা মিডিয়াতে অলরেডি চলে আসছে, বিস্তারিত চলে আসছে তারা কোন কোন বিষয়ে কী করছেন। আমরা জানতে পেরেছি যে কালকে যখন এটা প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনা হয় তখন উনি এই ধরনের বিষয়গুলোকে অনুমোদন দিয়েছেন। উনি সন্তুষ্টি প্রকাশ করেছেন যে ঠিক আছে, যে এখন যেটা করা হয়েছে চূড়ান্তভাবে। এখন এই যে এটা একটা সবচেয়ে বড় দিকটা হলো যে জুলাই সনদের আইনি ভিত্তি থাকবে কি থাকবে না, এই নিয়ে প্রশ্ন উঠেছিল না বড়। এখন আমার মনে হচ্ছে যে এর মাধ্যমে জুলাই সনদের একটি আইনি ভিত্তি হতে যাচ্ছে। আলফাজ আনাম কি বলবেন? ঐক্যমত কমিশন যে সংবিধান সংস্কার প্রশ্নে যে সুপারিশের গুলো দিয়েছে তাতে মোটা দাগে 3টি বিষয়ে আমরা এখানে দেখছি। একটি হচ্ছে গণভোট, কিন্তু গণভোটটা কখন হবে, এটা কি নির্বাচনের দিন হবে না আগে হবে, এটা কিন্তু এখনো সিদ্ধান্ত হয়নি, অপশন রাখা হয়েছে, যে কোনো দিন হতে পারে। তাহলে এই বিষয়ে রাজনৈতিক দলগুলোর ঐক্যমত্য দরকার আর কি। সেইটা নিয়ে হয়তো আবার রাজনৈতিক দলগুলোর সাথে বসতে হবে। আর এইটার ব্যাপারে এখন পর্যন্ত রাজনৈতিক দলগুলো কিন্তু কোনো প্রতিক্রিয়া জানায়নি। প্রতিক্রিয়াটা আসলে বোঝা যাবে যে যে সিদ্ধান্তটা আদেশটা জারি করবে বলে সুপারিশ করা হয়েছে প্রধান উপদেষ্টার কাছে, সেখানে রাজনৈতিক দলগুলো কিভাবে দেখছেন, নাম্বার 1। আরেকটা বড় বিতর্কের বিষয় ছিল যে পিআর প্রশ্নে বা সংখ্যানুপাতিক ভিত্তিতে উচ্চকক্ষের, এখানে সুপারিশ করা হয়েছে যে এইটি প্রাপ্ত ভোটের ভিত্তিতে উচ্চকক্ষে আপনার উচ্চকক্ষের সদস্য সংখ্যার পিআর থাকবে। এটা একটা বড় ডেভেলপমেন্ট, কারণ এটা মোটামুটি মনে হয় রাজনৈতিক দলগুলো যদি একমত হয়ে যায় তাহলে এখানে আর কোনো জটিলতা থাকছে না। আরেকটা হচ্ছে যে গণভোটের প্রশ্নেও সব রাজনৈতিক দলগুলো একমত হয়েছে আর কি। তাহলে মোটামুটি আমরা দেখতে পাচ্ছি যে রাজনৈতিক দলগুলো যদিও এখনও কোনো প্রতিক্রিয়া জানায়নি, কিন্তু এখানে একটা রাজনৈতিক কনসেনসাস যে প্রতিষ্ঠিত হয়েছে মোটা দাগে, তার একটা প্রতিফলন আমরা দেখতে পাচ্ছি। আর একটা বিষয়ে সম্ভবত এখন বিতর্কটা আসতে পারে যে গণভোটটা নির্বাচনের দিন হবে না আগে হবে। এখানে দুটো ক্ষেত্রেই আপনার রাজনৈতিক দলগুলোর মত আছে। যেমন বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে যে নির্বাচনের দিন একসাথেই এটা ভালো, জামাত ইসলামী বলছে যে আগে। কিন্তু আসলে এই অল্প সময়ের মধ্যে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে নির্বাচনের সময়সীমা। ফেব্রুয়ারিতে নির্বাচন করা হবে বা প্রধান উপদেষ্টার পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে এবং ডিসেম্বরের প্রথম সপ্তাহে তো তফসিলি ঘোষণা করা হবে। তাহলে একসঙ্গে এই স্বল্প সময়ের মধ্যে দুটো নির্বাচন করা সম্ভব কিনা, তাতে ভোটারদের পার্টিসিপেশন কতটুকু থাকবে, এগুলো একটা জটিলতা। কারণ এটা ঠিক যে আগে হতে পারলে ভালো হতো, কিন্তু আবার একই সাথে এত স্বল্প সময়ের মধ্যে দুটো নির্বাচন করাও আমাদের জন্য বাংলাদেশের বাস্তবতায় অনেক কঠিন। আবার এখানে আরেকটা সমস্যা হবে যে ভোটের দিন দুটো ব্যালটের প্রশ্ন আসবে, একটা হানা আর একটা হচ্ছে তার
পার্লামেন্ট মেম্বার নির্বাচনের প্রশ্ন আর কি। ফলে এই বিষয়টাও রাজনৈতিক দলগুলোকেই ভোটার উপস্থিতি নিশ্চিত করার বিষয়টা বা জুলাই সনদের প্রতি জুলাই সনদটাকে মানুষের সামনে তুলে ধরা, এটা তো সরকারের না, এখানে রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণটা খুবই জরুরি। ফলে পুরো প্রক্রিয়াটার সঙ্গে রাজনৈতিক দলকে আরও অধিক মাত্রায় সম্পৃক্ত করতে হবে। এইটাই আমরা একটা আশার দিক যে এখানে একটা আমি ধারণা করতেছি যে প্রধান যে যারা আলোচনায় অংশ নিয়েছিল ঐক্যমত্য কমিশনের রাজনৈতিক দল সবাই সম্ভবত এই প্রশ্নগুলোতে একটা কনসেনসাসে আসতে পারছে। এটা এই আজকের আপনার কিন্তু আমরা দেখলাম জুলাই জাতীয় সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ 2025 যেটা পেশ করা হয়েছে, সেখানে অনেক বিষয় রয়েছে যে প্রধান রাজনৈতিক দল বিএনপি অনেক বিষয়ের সঙ্গে দ্বিমত রয়েছে। বিশেষ করে এখানে একটা লক্ষ্য করছি যে গণভোট ঐক্যমত আছে, সমস্যা নেই। উচ্চকক্ষে পিআর তাদের দ্বিমত রয়েছে, তারা উচ্চকক্ষে পিআর চান না, পরিষ্কার বলেছেন, নোট অফ ডিসেন্টও দিয়েছেন। তাহলে কি দাঁড়ালো? না, এখানে গণভোট তো একটা আপনার আসবেই যে আমি এইটা জনগণ সমর্থন করছে কি করছে না। জি জি। তো জনগণ রাজনৈতিক দলগুলোতে প্রস্তাব দিবেই। নোট অফ ডিসেন্টের ব্যাপারে আমরা জানি না থাকবে কিনা সেখানে। না, নোট অফ ডিসেন্ট নিয়ে তো আপনি গণভোট করাটা কঠিন, কারণ আপনার বহু ইস্যুতে অনেক সব রাজনৈতিক দলেই না কোনো বিষয়ে নোট অফ ডিসেন্ট দিচ্ছে। এটা আপনি জনগণের সামনে তুলে ধরবেন কিভাবে? আপনাকে তো একটা বড় আকারে প্রশ্নে আসতে হবে যে এই জুলাই সনদ বাস্তবায়নে আমরা পিআর পদ্ধতিতে এই হবে কি হবে না, এইরকম মোটা দাগে যে জিনিসগুলো আপনি নোট অফ ডিসেন্টের এখন এখানে প্রশ্ন আসতে পারে যে হ্যাঁ যদি হ্যাঁ ভোট পড়ে তাহলে তো জনগণ সেটা অ্যাকসেপ্ট করলো, আর না ভোট এই কারণেই তো ভোটের প্রশ্ন। ভোটের প্রশ্ন আসছে তো এইভাবে। আর নোট অফ ডিসেন্ট নিয়ে আপনি ধরুন 50টা নোট অফ ডিসেন্ট আরেকটা কাগজ দিতে হবে না, আরেকটা কাগজ দিয়ে হবে না, কয়েক পৃষ্ঠার কাগজ দিতে হবে, কারণ প্রত্যেকের তো নোট অফ ডিসেন্ট আছে। সায়ন্তন শাখাওয়াত, আলফাজ আনাম বলছিলেন যে রাজনীতি আমরা যখন এই অনুষ্ঠানটি করছি তখন রাজনৈতিক দলগুলোর সুপারিশ আমাদের মানে প্রতিক্রিয়া মূলত আমাদের হাতে এখনো আসেনি। আমরা নিশ্চিত যে রাজনৈতিক দলগুলো এই ব্যাপারে একটা প্রতিক্রিয়া জানাবে, তখন দেখা যাবে কে কোন দিকে কীরকম প্রতিক্রিয়া জানায়। কিন্তু মোটা দাগে তো কিছুটা জিনিস আমাদের এখানে স্পষ্ট হয়েছে যে বিষয়টি, সেটি হলো রাজনৈতিক দলগুলোর মধ্যে এমন কিছু বিষয় রয়েছে যেগুলো একটু দ্বিমত রয়েছে, সেই বিষয়গুলোকে কিন্তু এখানে আনা হয়েছে সুপারিশ হিসাবে যে না এগুলোর ব্যাপারে হানা ভোটের সমাধান হোক। তাহলে কি দাঁড়ালো? তাহলে রাজনৈতিক দলের এমন কিছু বিষয় নিয়ে যেটা বিতর্ক তৈরি হয়েছিল, যেটা নোট অফ ডিসেন্ট আমরা আলাপ করছিলাম, সেই বিষয়গুলো এখানে নর্মালি উপস্থাপন করা হয়েছে এবং বলা হয়েছে এটার ব্যাপারে হানা হোক। এখন সংবাদ মাধ্যমে যেহেতু এটা প্রকাশিত হয়ে গেছে যে কি কি বিষয় এখানে আছে, ফলে অনেকে এখন জানতে শুরু করেছেন। রাজনৈতিক দলগুলো যেটা আলফাজ ভাই বলছিলেন তাদের প্রতিক্রিয়া এখনো আমরা জানতে পারিনি, কিন্তু কিছু বিষয়ে আমরা আমাদের মনোভাবটা আমরা তো জানাতে পারি। যেমন ধরেন গণভোট খুব গুরুত্বপূর্ণ একটা উপাদান এখানে এই সিদ্ধান্তগুলো বাস্তবায়নের জন্য, আইনি ভিত্তির জন্য এবং বাস্তবায়নের জন্য। প্রথমে এখানে সরকার একটা আদেশ জারি করবে, তারপরে গণভোট হবে, গণভোটে ইতিবাচক হলে সেটা আইনি ভিত্তি পেল, তারপর সেটা বাস্তবায়নের জন্য একটা পরিষদ গঠন হবে জাতীয় সংসদের নির্বাচিত নিম্নকক্ষের নির্বাচিত সদস্যের দ্বারা, তারা 270 দিনের মধ্যে এটা বাস্তবায়ন করবে, এরকম একটা বিষয় এখানে আছে। কিন্তু গণভোটের যে জটিলতা, বাংলাদেশে বিভিন্ন সময় যে বিভিন্ন বিষয়ে যে জরিপ হয়, সেই জরিপগুলোতে খুব গুরুত্বপূর্ণ উপাদান কিন্তু প্রশ্নের দ্বারা বায়াসড হতে পারে, প্রশ্নের দ্বারা আপনার এই একটা জরিপের রায় বিতর্কিত হয়ে যেতে পারে এবং এটা অগ্রহণযোগ্য হয়ে পড়তে পারে। ঠিক একইভাবে গণভোটের যে প্রশ্ন, এটা খুব গুরুত্বপূর্ণ, মানুষের কাছে খুব সহজবোধ্য হতে হবে এবং এক কথায় যেন বুঝতে পারে। এর আগে যে 3টা গণভোট বাংলাদেশে হয়েছে, একটা সাংবিধানিক গণভোট, 2টা প্রশাসনিক গণভোট। একটা 77 সনে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময় 19 দফার পক্ষে হ্যাঁ বা না এটার একটা গণভোট হয়েছিল। এরশাদের সভায় 85 সালে তার শাসনের বৈধতা চেয়ে একটা গণভোট হয়েছিল। এই 2টা ছিল প্রশাসনিক গণভোট। এখন এইখানে যে জটিলতা, প্রশ্নের মধ্যে একটা জটিলতা, আমি নিজেই ক্লিয়ার না প্রশ্ন শুনে যে আমি কি ভোট দিব। প্রশ্নটা বলি আপনাদের বুঝতে পারবেন, যে বলছে গণভোটের নিম্নরূপ প্রশ্ন উত্থাপন করা হইবে।
কি প্রশ্ন থাকবে? কোট আনকোট, আপনি কি জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার ব্র্যাকেটে বাস্তবায়ন আদেশ 2025 এবং ইহার তফসিল 1-এ সন্নিবেশিত সংবিধান সংস্কার প্রস্তাবসমূহের প্রতি আপনার সম্মতি জ্ঞাপন করিতেছেন? এখন আমাকে যদি সম্মতি জ্ঞাপন করতে হয় তাহলে তফসিল 1-এ কি সন্নিবেশিত আছে এটা আমার কিন্তু পড়তে হবে। এখন এই দেশের মানুষ এটা কি করে পড়বে, সবাই কি করে জানবে, এটা কে জানাবে, কে জানানোর দায়িত্ব নেবে? 1 2 হলো যে আলোচনাটা একটু আগে আপনার আলফাজ ভাই করছিলেন, যে আপনিও বলছিলেন যে যেখানে নোট অফ ডিসেন্ট বা দ্বিমতের প্রশ্ন থাকে, একটা একক বিষয় যদি হয়, ধরেন আমি উচ্চকক্ষের পিয়ার নিয়েই বললাম, এটা নিয়ে যদি প্রশ্ন এরকম হতো জনগণের উদ্দেশ্যে যে উচ্চকক্ষে পিয়ার পদ্ধতিতে সদস্য নির্ধারণ প্রক্রিয়ায় আপনি কি সমর্থন করেন, এটা হ্যাঁ বা না বলতো। কারণ রাজনৈতিক দলগুলোর মধ্যে দ্বিমত আছে, এক পক্ষ বলছে পিয়ার দিতে হবে, আরেক পক্ষ বলছে না পিয়ার আমরা মানি না। তো জনগণ কি চায়? জনগণ বলতো যে হ্যাঁ পিয়ার হলে ভালো, হ্যাঁ দিল, অথবা না পিয়ার চাই না, সেটার একটা রায় হতে পারতো। কিন্তু এই যে প্যাকেজের মধ্যে আপনি এটাকে আনলে তাহলে কি রায় আপনি পাবেন, কিভাবে পাবেন? কারণ স্পেসিফিক তো এই পিয়ার পদ্ধতি নিয়ে প্রশ্ন করা যাচ্ছে না। এরকম অনেক বিষয় আছে, সংবিধান সংস্কারের আরও অনেকগুলো বিষয় আছে। তাহলে যেখানে যেখানে দ্বিমত আছে সেইটায় জনগণের রায়টা কি যারা হ্যাঁ পিয়ার চায় না তাদের পক্ষে যাবে, নাকি পিয়ার চায় না বা চায় দুই কোন দিকে যাবে, এটা আপনি নির্ধারণ করবেন কিভাবে? এই হ্যাঁ না ভোটের মাধ্যমে। এটা কিন্তু এখনো আমার কাছে স্পষ্ট না। এখন এরা যদি সেই পদ্ধতি স্পষ্ট করে সাধারণ মানুষের জন্য বোধগম্য করে প্রশ্ন উপস্থাপন করতে পারেন এবং ছোট করে আনতে পারেন, বিষয় এত বড় যদি হয় অনেকগুলা 84টা, অথবা যদি মনে করেন যে এর কোনোটায় মত দ্বিমত আছে এমন বিষয়, তাহলে তো মানুষ সিদ্ধান্তহীনতায় ভুগবে। এটা এখানে আপনি যেটা বলছেন সায়ন্ত সারা, আসলে বিষয়টা যেটা গণভোটটা হ্যাঁ বা নাই হয়, আপনি যেটা বলছেন কিন্তু আমি যেটা বলছি আপনি কি বুঝতে পারছেন? আমি বোঝার জন্য আপনি যেটা বলছেন এটা করতে গেলে তো মহা জটিল, কিন্তু আপনার তাহলে সমাধানটা কি হতে পারে? সমাধানটা হতে পারে গণভোট আসলে এত বড় বিষয় নিয়ে হবে না। আইনি ভিত্তি কি হবে তাহলে? যে বিষয়গুলোতে সব দল একমত হবে সেটা নিয়ে আসলে গণভোট দরকারই নেই। সেই বিষয়গুলো সব দল একমত, জাতীয় সংসদে সব দল একমত হয়ে এটা আইন পাশ করে সংবিধান পরিবর্তন করবে। সংবিধান যদি জনগণের নির্বাচিত সব সদস্যরা বা সংখ্যাগরিষ্ঠ সদস্যরা সংবিধান পরিবর্তনের যে 2/3 মেজরিটি লাগে তারা একমত হয়ে যদি সংবিধানে সন্নিবেশ করেন, তাহলে সেটার জন্য তো গণভোট আসলে লাগার কথা না, সেটা তো হয়ে যায়। পরবর্তী সময় যারা সরকার গঠন করবে, আমি সংবিধান বিশেষজ্ঞ না, কিন্তু বাংলাদেশে ইতিপূর্বে সংবিধান যে পরিবর্তন হয়েছে, গণভোটের প্রয়োজন, ওই যে বললাম 3টা গণভোট হয়েছে, এই যে এতবার পরিবর্তন হয়েছে, এত কিছু ঢুকেছে, শেখ হাসিনা যে তার বাপের নামে চেতনার নামে কত কিছু করলো, গণভোট দরকার হয়েছে? তাহলে আমি একটা কথা বলি, সেটি হলো যে আসলে যে প্রবলেম, বরং আমি বলি আপনাকে গণভোট দরকার যেখানে দ্বিমত আছে। যেখানে দ্বিমত আছে সেখানে বলতে হবে যে এটা নিয়ে যেহেতু দ্বিমত আছে আপনারা কি বলেন, তারা একটা পক্ষে রায় দিবে যে হ্যাঁ আমি পিয়ার চাই, অথবা না এখানে পিয়ার দরকার নাই। কিন্তু প্রবলেমটা হলো যেটা, সেটা হলো আইনি ভিত্তি তো থাকতে হবে। এই জুলাই সনদের আইনি ভিত্তি না থাকলে কিন্তু মানবে না মানবে তা ঠিক নেই। এইটা জুলাই, আমি বলছি জুলাই সনদের মধ্যে যে বিষয়গুলো একমত সেটা সবাই যদি সংবিধানে সংযোজন করেন এবং জাতীয় সংসদে আইন পাশ করেন, তাহলে আইনি ভিত্তি হলো না কি করে, এটা আমি বুঝতে পারি না। যদি কেউ ভালো বুঝাতে পারেন তাহলে আমি বুঝতে ইচ্ছুক যে জাতীয় সংসদে মেজরিটি 2/3 মেজরিটি নিয়ে তারা এইটাকে একমত হয়ে সংবিধানে সন্নিবেশ যেখানে দরকার করবেন, যেটা জাতীয় সংসদে আইন পাশ করার দরকার আইন পাশ করবেন এবং সেই মোতাবেক সংসদ চলবে, দেশ চলবে। তাহলে সেখানে সমস্যাটা কোথায়, এটা আমি কিন্তু আসলে বুঝতে পারি নাই। গণভোট তো তখনই দরকার যেটা নিয়ে জনগণের মধ্যে মত দ্বিমত আছে কিনা। এখন জাতীয় সংসদ নেই বলে জনগণের মত দরকার হচ্ছে। যখন জাতীয় সংসদ গঠিত হবে তখন ওই জাতীয় সংসদের নির্বাচিত প্রতিনিধিরাই তো জনগণের নির্বাচিত প্রতিনিধি, তাদের সরকার গঠন করলেন, তারা বললো যে আমরা এই সংসদ কিছুই মানি না। না, সেটা আমি বলছি যদি আগে সবাই একমত হয়। আগে একমত হলে কিছু করে না, কারণ আইনি ভিত্তি থাকলো না। যেই বিষয়গুলোতে সবাই একমত হচ্ছে, কোনো নোট অফ ডিসেন্ট নাই, সেই বিষয়গুলো সবাই মিলেই আবার সংসদে পাশ করবে। এখন প্রশ্ন হচ্ছে যদি পাশ না করে, এখন যদি পাশ না করে তাহলে আপনি ওইটা বলেন যে
রাজনৈতিক দলগুলো জাতীয় ঐক্যমত্য কমিশনে এই বিষয়ে একমত হয়েছেন। এ বিষয়ে যারা জাতীয় সংসদে সংখ্যাগরিষ্ঠ হবেন তারা এইটা সংবিধানে সংযোজন করতে বাধ্য হবেন। এই বিষয়ে আপনার মত কি, হ্যাঁ বা না? মত দিয়ে দিবে হ্যাঁ, সেটাও তাহলে একটা আবার কথা সেই হতে পারে। গণভোটে যেতে হলো। না, সেটা একটা কথা হতে পারে, জি, জি। কিন্তু যেখানে নোট অফ ডিসেন্ট আছে, ভিন্ন মত জি, জি। আছে, সেটার রায়টা কিভাবে আসবে? অথবা সেটা যদি এই সরকার আদেশ দিয়ে চাপিয়ে দেয়, তাহলে এই আলোচনার দরকার কি Right. ছিল? আলোচনায় মত ভিন্নতা আসলে সেটা নিরসন এরা রায় দিয়ে করবে না। যদি এই ঐক্যমত্য কমিশন বা সরকার তাদের নির্বাহী আদেশে কোনো আদেশ জারি করেই যদি এই আদেশ দিতে পারেন যে পিআর হবে অথবা হবে না, তার নিম্নকক্ষের পিআরও আদেশ দিয়ে দিতে পারে। না, না, অসুবিধা আদেশ কি? নয়, এটা তো তাহলে এইখানে গণভোট। ঐক্যমত্য না হলে তারা আদেশ জারি এই সরকার করতে পারে কিনা? তাহলে এত আলোচনা করে এতদিন ধরে এই Right, right. নাটক করার দরকার ছিল কি? সরকার আগে তারা যেটা ভালো মনে করে আদেশ জারি করে দিত, জি। নির্দেশ দিয়ে দিত। মানে আমি বুঝতে পারছি না জি। এখনো বিষয়টা, নিশ্চয়ই আরো বোঝার চেষ্টা করব। জি, আলবাজানো এখানে একটা নতুন দিক, এটা আলোচনা বেশি দাবি জানিয়েছিল মূলত জাতীয় নাগরিক পার্টি, যে মানে যে জাতীয় সংসদ যারা নির্বাচিত হবেন তারা একই সঙ্গে সংবিধান সংস্কার পরিষদ নামে তারা গণপরিষদ শব্দটা ব্যবহার করেছিল। সেই গণপরিষদ শব্দ বাদ দিয়ে এখানে বলা হচ্ছে সংবিধান সংস্কার পরিষদের দায়িত্ব পালন করবে। কতদিন? 9 মাস। 9 মাস এই দায়িত্ব পালন করবেন তারা, এবং এই গণভোটে যদি যা পাশ হয়ে যাবে সেগুলো এই 9 মাসের মধ্যে যদি এই সংবিধান সংস্কার পরিষদ পাশ না করে তাহলে অটোমেটিকলি পাশ বলে গণ্য হবে। এর মানে হলো জাতীয় সংসদ দুটো দায়িত্ব পালন করছে। এটা হলো নর্মাল জাতীয় সংসদ যে দায়িত্ব পালন করবে সেটা তো করবেই, সেখানে মন্ত্রী থাকবেন, সরকার থাকবে। একই সঙ্গে এই এমপিরা সংবিধান সংস্কার পরিষদের দায়িত্ব পালন করবেন। নামটা চেঞ্জ হয়েছে, কিন্তু আলটিমেটলি এটা এনসিপির একটা দাবি ছিল গণপরিষদ, একই রকম বিষয়টা, নাম চেঞ্জ এইটুকু। এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? পুরো প্রক্রিয়াটাই নির্ভর করবে রাজনৈতিক দলগুলোর সদিচ্ছার উপর। এখানে কোনো একটা দলের দাবি বা এখানে তো সব রাজনৈতিক দলের নানান রকম দাবি আছে, সবারই। আমি এটা যেতে বলে তারা বলেছিল আলাদাভাবে এখানে না, দেখার কোনো সুযোগ নেই। প্রশ্ন হচ্ছে যে যেমন গণভোট তো ছিল না সংবিধানে, আছে না, তো গণভোট তুলে দিয়েছিল, আপনি তো গণভোট করছেন কেন? যে এর একটা এক ধরনের জনগণের দিক থেকে বৈধতার প্রশ্ন। আসলে এই সংবিধান সংস্কার আদেশ সের এই গণভোট এক ধরনের এই সরকারের লেজিটিমেসির দিকেও নিয়ে যাওয়া গণভোটের মাধ্যমে, কিন্তু এটাও কিন্তু একটা প্রচ্ছন্ন দিক আছে এর। প্রচ্ছন্ন না, প্রত্যক্ষই বলুন, এটা একটা দিক আছে। কিন্তু আপনি ধরেন আপনার রাজনৈতিক দলগুলো, যিনি সংখ্যাগরিষ্ঠ আসনের যে দল বিজয়ী হলো, তারা যদি তাদের সঙ্গে যদি অন্য রাজনৈতিক দলগুলো একমত পোষণ না করে, বহু কিছুই বাস্তবায়ন সম্ভব না। বহু কিছুই বাস্তবায়ন সম্ভব না। এই জন্য আসলে সবচেয়ে ভালো হলো, যেমন গণভোটের ব্যাপারে নিশ্চয়ই গণভোটের ব্যাপারে তো কোনো রাজনৈতিক দল আপত্তি করেনি, বিএনপি আপত্তি করেনি, তাই না? তাহলে আপনার কনসেনসাসের ভিত্তিতে আসাটা হচ্ছে সবচেয়ে মানে নিরাপদ দাবি। কোনো একটা রাজনৈতিক দল সে ভিত্তিতে চাপিয়ে দেওয়া কোনো কিছুই টেকসই হবে না। এটা সব রাজনৈতিক দলকে উপলব্ধি করতে হবে যে আমি একটা আজকে আদেশ জারি করলাম, কিন্তু এই আদেশ পরবর্তী যদি সংবিধানে 2/3 মেজরিটি কোনো দল পায়, তো অনেক জিনিসের সাথে তার দল যদি একমত না হয় তা বাতিল করতে পারবে না। কিন্তু এখানে একটা জিনিস ডক্টর সায়ন্ত কিন্তু উল্লেখ করেছেন, সেটি হলো আমরা এইখানে যে বাস্তবায়নের আদেশের যে সুপারিশমালা করা হয়েছে, সুপারিশ দেওয়া হয়েছে, সেখানে কিন্তু এমন অনেকগুলি বিষয় রয়েছে যেগুলোর ব্যাপারে বিএনপি একমত পোষণ করেনি। যেমন উচ্চকক্ষে পিআরের কথা বলছিলাম, তারপরে সংবিধান সংস্কার পরিষদ যেটা নতুন এখানে এসেছে সেই বিষয়ে আরো কিছু বিষয় রয়েছে। এই টার্মটা কিন্তু নতুন শুনছি। না না, নতুন একদম। এর আগে আমরা যেটা বললাম কনস্টিটিউট অ্যাসেম্বলি থেকে এটাকে একটা সংস্কার কমিশনের মতো, মানে না, এটা গণপরিষদের কথা বলা হয়েছিল, ওই তো ওখান থেকে শব্দটা একদম নতুন টার্ম। রাইট। এখন বিষয় যেটা হলো, নতুন শব্দ অসুবিধা নেই, বিষয়টা একই রকম, গণপরিষদের ভূমিকায় তারা পালন করবে মূলত। এখন প্রশ্ন হলো, এই যে বিএনপি অনেকগুলো বিষয়ের দ্বিমত রয়েছে, কিন্তু তারা এইখানে যেটা জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ যেটা সুপারিশ করেছে, সেটা তাহলে বিএনপি মানবে কেন অনেকগুলো বিষয়ে? না, ওইটাই আমি বলছিলাম যে রাজনৈতিক দলগুলোর সদিচ্ছাটা হচ্ছে এখানে ইম্পর্টেন্ট। এই বিষয়গুলোর সাথে তারা কতটা একমত, বিএনপি তো এখনো প্রতিক্রিয়া দেয়নি। আমরা প্রতিক্রিয়া দিয়ে বুঝতে পারতাম যে তারা এটার সঙ্গে কতখানি একমত, কতখানি দ্বিমত পোষণ করছে। কিন্তু যেমন ধরেন আপনার এই যে
পিআর সিস্টেম উচ্চকক্ষে পিআর, এ ব্যাপারে তো বিএনপি একমত, কিন্তু সেটা কি সংখ্যানুপাতিক ভোটের ভিত্তিতে হবে না পার্লামেন্ট মেম্বারের আনুপাতিক সংখ্যার না, না, ভিত্তিতে হবে? আলফাজ ভাই, এইখানে কিন্তু স্পষ্ট উল্লেখ করা হয়েছে এই সিদ্ধান্তে যে ভোট প্রাপ্তির যে হ্যাঁ। পিয়ারটা আমরা পিয়ার বলতে যে Right. বুঝি, আর ওই যে নারী আসনের মতো সংখ্যা মানে আসন প্রাপ্তির জি, জি। ভিত্তিতে যে অনুপাতে যেটা, সেটা না। এখানে হ্যাঁ, এখানে উল্লেখ করেছে করছে, কিন্তু ভোট প্রাপ্তি বিএনপি হিসেবে। কিভাবে দেখছে জিনিসটা এটা তো এখন জানতে হবে। আমরা জানি না এখনো। সেটাই বলছিলাম যে বিএনপির এখানে দ্বিমত ছিল। হুম। দ্বিমত থাকার পরেও যদি কমিশন বা সরকার আদেশ দেয় এটা নিয়ে, তাহলে আলোচনা হলো কেন এতদিন, কি দরকার ছিল? হ্যাঁ, না এখানে যদি না, এখানে আমাদেরকে জানতে হবে এই জন্য প্রতিক্রিয়াটা কেন দরকার। জি, জি। বিএনপি যদি একমত হয় ঠিক আছে, গণভোটে যা আসবে, গণভোটে যদি এটা এন্ডোর্স আচ্ছা, আরেকটা বিষয় হ্যাঁ এখানে পক্ষে ভোট হয়, আচ্ছা তাহলে আলফাজ, আরেকটা বিষয় এখানে, সেটা হলো যে এই যে জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ 2025 নামে যেটা আদেশ জারি করা হবে, এটা কে করবেন? প্রেসিডেন্ট করবেন না নির্বাহী প্রধান হিসাবে প্রধান উপদেষ্টা করবেন? এই বিতর্ক আসতে পারে। এইটাও কিন্তু মৌলিক বিতর্কের প্রশ্ন, মৌলিক জি। বিষয়। হ্যাঁ। এখানেও রাজনৈতিক দলগুলো কিন্তু কোনো মন্তব্য করেনি। হুম। সম্ভবত এনসিপির দিক থেকে আকাঙ্ক্ষা হচ্ছে যে প্রধান উপদেষ্টার পক্ষ করুন, থেকে হ্যাঁ। জারি করুক। তো এখানে অন্য রাজনৈতিক দলগুলো কি মত দিয়েছে আমরা তো জানি না। এখানে আদেশ কিন্তু অধ্যাদেশ নয়, একটু আলাদা আছে, হ্যাঁ, আদেশ অধ্যাদেশ তো রাষ্ট্রপতি দিয়ে থাকে। দিয়ে থাকেন। এখন এইটা রাষ্ট্রের সর্বোচ্চ, যদি আপনি সর্বোচ্চ ব্যক্তির দিক থেকে চিন্তা করেন, তাহলে আদেশ কি রাষ্ট্রপতি দিবেন? সেটাই আবার আর কি। যদি আপনি গণ অভ্যুত্থানের স্পিরিটের জায়গা থেকে চিন্তা করেন, হুম। তাহলে তো প্রধান উপদেষ্টার দিক জি। থেকে আসা উচিত। এই আবার সেটা আইনি ভিত্তি কি হবে সেটা একটা প্রশ্ন আসবে। আইনি ভিত্তি কি হবে না, এগুলো এই জন্য হচ্ছে যে আপনি এই গণ অভ্যুত্থানটাকে আচ্ছা। সফল, আপনাকে মূল জায়গায় যেতে হবে। জি, জি, এই গণ অভ্যুত্থানের যে স্পিরিট, এটা ধারণ করে কে? সেটাই। রাজনৈতিক দল তো। হুম, হুম। একটা ফেসিস্ট রেজিমকে উৎখাত যেভাবে হোক, যেভাবে আন্দোলন হোক, শেষ পর্যন্ত ওন করতে হচ্ছে। এই রাষ্ট্রের দায়িত্বটা কার হাতে আসবে? হুম। রাজনৈতিক দলগুলোর হাতে তো আসবে। অবশ্যই। তো রাজনৈতিক দলগুলোকে এখানে আগে এ ব্যাপারে একটা মতামত আসতে হবে তাদের দিক থেকে। শান্ত সাকওয়াত, আমরা মোটামুটি যেটা জুলাই জাতীয় সনদ সংবিধান বাস্তবায়ন আদেশ 2025, এটা মোটামুটি যতটুকু দেখেছি, এটা যদি বাস্তবায়ন হয়, সমস্যা আছে কিছু মনে হয় আপনার? বাস্তবায়ন হলে আমি আপনার সাধারণ না, রাজনৈতিক না। দলগুলো কি বলবে সেটা পরের না, প্রশ্ন। বাস্তবায়ন হলে কারোর জন্য, কোনো রাজনৈতিক দলের জন্য তারা সমস্যা মনে করতে পারে বলেই তো এতদিন ধরে জি, জি, বিতর্ক জি, জি, চলে জি, জি। আসছে। এখন পিআর উচ্চকক্ষে হলে বাস্তবায়নের আপনার সমস্যা রাজনৈতিক আছে দলে- কিনা বা হ্যাঁ, নাই, হ্যাঁ। এটা কারো দৃষ্টিতে সমস্যা আছে, কারো দৃষ্টিতে এটা তো নাই। রাজনৈতিক দলগুলোর নাই, ব্যাপার। হ্যাঁ। হ্যাঁ। কিন্তু আমার মনে হয় এইখানে অনেক অস্পষ্টতা আছে। জি, জি। যেমন এই যে সংস্কার পরিষদ, বাস্তবায়ন পরিষদের কথা আমরা বলছিলাম, সংস্কার বাস্তবায়ন পরিষদ গঠন করলো কাদের দিয়ে? সংসদে নির্বাচিত 300 হ্যাঁ, সংসদ জি, জি। সদস্য এর সদস্য হবেন এইটারও। হুম। মানে একটা দ্বৈত ভূমিকায় গেল। এখানে যারা নির্বাচিত প্রতিনিধি তারা সবাই এখানে থাকবেন। হুম, হুম। তাহলে সবাই থাকলে যদি ওইখানে ওই জাতীয় সংসদের হাতেই তো দায়িত্ব দেওয়া যেতে পারতো যে 270 দিনের মধ্যে জাতীয় সংসদ এই বাস্তবায়ন করতে বাধ্য এটা থাকবে। কিন্তু আছে বাধ্য গণপরিষদের থাকবে। ভূমিকা এবং দাঁড়ান, হ্যাঁ, আমার জি। কনফিউশনটা রেজ করতে জি, দেন, জি। যে জাতীয় সংসদ 270 দিনের মধ্যে এই সুপারিশ গণভোটে ইতিবাচক হলে তারা বাস্তবায়ন করতে বাধ্য হবেন। হুম। তো সেখানে কি সংশয় ছিল কোনো যে তারা বাস্তবায়ন করবে না? আর যদি সেই সংশয় থাকে তাহলে ওই একই সদস্য ভিন্ন নামের কমিটি হলে কি তারা এখানে এসে ভিন্ন মত দিবে? জাতীয় সংসদে যে দলকে রিপ্রেজেন্ট করবে তারা, ওই দলের বা সরকারের সংখ্যাগরিষ্ঠ যারা, তাদের সিদ্ধান্ত যদি ওই হয়, শুধুমাত্র সংসদ সদস্যর পরিচয়ের বাইরে এসে তারা পরিষদের সদস্য হিসেবে ওই 300ই থাকলো, তাহলে কি ভিন্ন মত, ভিন্ন সিদ্ধান্ত, ভিন্ন কিছু হবে? তাহলে এই ভিন্ন নামের এই পরিষদটা দরকার হলো কেন? 1, 2 হলো 270 দিনের মধ্যে এটা বাস্তবায়ন তারা করলো না, তাহলে কি? তাহলে অটোমেটিক্যালি কি বাস্তবায়ন হয়ে যাবে এটা? তো যে এই সমস্ত সিদ্ধান্ত যদি অটোমেটিক্যালি বাস্তবায়ন হয়ে যাওয়ার
অপশনই থাকে, তাহলে সেটাও তো জাতীয় সংসদেই রাখতে পারতো। আর এমন সিদ্ধান্ত কি আগে হওয়া সম্ভব যেটা জাতীয় সংসদ নির্বাচিত প্রতিনিধিরা যদি সংখ্যাগরিষ্ঠ যদি একমত না হয় তাহলে এটা অটোমেটিক্যালি বাস্তবায়ন হয়ে যাওয়া, সেটাও কি আপনার একটি ডেমোক্রেটিক দেশে সম্ভব? একটা গণভোট হলে পার্লামেন্টারি গভর্নমেন্টের সম্ভব? তাহলে গণভোটে গণভোট যদি কিন্তু এমপিদের চেয়ে বেশি আচ্ছা, পাওয়ারফুল। গণভোটে যদি হয় এবং সেটা বাস্তবায়ন বাধ্যতামূলক থাকে তাহলে ওই পরিষদ দরকার হলো কেন? আপনাকে বলি একটা মানে আমি আমার কনফিউশনটা রেজ করছি। দেয়ার আর মেনি পিপল হু মাস্ট হ্যাভ দিস টাইপ অফ কোশ্চেন এন্ড কনফিউশন উইদিন ডাক্তার দেম। শান্ত, আমি একটা কথা বলি, সেটি হলো যে সবকিছুরই বাস্তবায়ন একটা প্রক্রিয়া থাকে, এটা প্রক্রিয়া দিনের একটা অংশ। আমরা এখানে কেউ সংবিধান বিশেষজ্ঞ না, আমরা তিনজনের মধ্যে কেউ সংবিধান বিশেষজ্ঞ না, কিন্তু আমরা সাধারণভাবে যেটা বুঝি সেটা হলো কোনো একটা জিনিস বাস্তবায়ন একটা প্রক্রিয়া রাখে, সম্ভবত প্রক্রিয়ার কারণে আনা হয়েছে। না, আমরা বিশেষজ্ঞ না বলেই তো প্রশ্ন তুলছি। জি জি, আপনিও বিশেষজ্ঞ না, আলফাজ ভাই সাংবাদিক, আপনি সাংবাদিক, আমি চিকিৎসক, লেখক, তো আমাদের এই বিষয়ে সব বোঝার কথা না, কিন্তু আমরা এই লেভেলে এই রাজনীতি নিয়ে পর্যবেক্ষণ করি, কথা বলি, লিখি, ভাবি, তা আমাদের মধ্যে যদি এই কনফিউশনটা থাকে তাহলে দেশের সাধারণ মানুষের মধ্যে কনফিউশনটা কোন লেভেলে থাকবে? এই প্রশ্ন করতে হবে, আলোচনা করতে হবে, আলোচনার মাধ্যমে কনফিউশনগুলো দূর করতে হবে। আমি তো এখনো বলছি যে কেন আপনার ওই পরিষদ একই ব্যক্তিদের দিয়ে পরিষদ হলে তার রেজাল্ট ভিন্ন কি করে হবে? আর যদি রেজাল্ট ভিন্ন এখানে না হয় তাহলে কেন ওই বডি পারলো না? এর কোনো আইনি কোনো বাধ্যবাধকতা বা বাধা আছে কিনা? কেন আমি দুইটা বডি করলাম? আমরা আশা করি যেহেতু এটা গণমাধ্যমে এসে পড়েছে, মানুষ দেখছে, পড়ছে, যে কনফিউশন মানে আপনার কথা উল্লেখ করলেন, এগুলো একটা সমাধান আসবে। কিন্তু আমরা চাই যে জুলাই সনদের একটা আইনি ভিত্তি হোক এবং সবাই একমত হোক, যাতে সামনে এগিয়ে যেতে পারি। প্রিয় দর্শক, আমরা এখন একটি বিরতি নিচ্ছি, আপনারা আমাদের সঙ্গেই থাকুন। ফ্যাসিবাদের দিনলিপি, গবেষণা ও উপস্থাপনা সাইদ খান, প্রযোজনা আফরোজা সুলতানা ও মামুন মাহমুদ। দেখবেন প্রতি রবি থেকে বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায়। প্রিয় দর্শক, আবারও স্বাগত আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আজকে আমাদের সঙ্গে অতিথি হিসেবে রয়েছেন আলফাজ আনাম, সহযোগী সম্পাদক, দৈনিক আমার দেশ, রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক ও কলামিস্ট ডক্টর সায়ন্ত শাখাওয়াত। এই জুলাই সনদ বাস্তবায়ন হবে, আশা করি রাজনৈতিক দলগুলো মানবেন এবং একটা সুন্দর সমাধান হবে, এই প্রত্যাশা আমরা করছি। এনসিপি সেখানে স্বাক্ষর করবেন, এই প্রত্যাশা আমরা করছি, কারণ এনসিপির নেতাদের সঙ্গে আলাপ করে যতটুকু বুঝতে পেরেছি, তারা এখন যে পর্যায়ে এসেছে, এই পর্যায়ে আসলে তারা এটাকে এই সনদে স্বাক্ষর করবে এবং এই সনদটির সুন্দর সমাধান আসবে, এই প্রত্যাশা তো আমরা করতেই পারি সাধারণ মানুষ হিসাবে। সনদে যাই থাকুক না কেন, যেভাবেই হোক না কেন, কিন্তু নির্বাচনের হাওয়া কিন্তু মাঠে চূড়ান্তভাবে হয়ে গেছে, মানুষ কিন্তু নির্বাচনমুখী হয়ে গেছে। অনেকে বলছে নির্বাচন আদৌ হবে কিনা, এই প্রশ্ন থাকা সত্ত্বেও আলটিমেটলি মানুষ নির্বাচন একেবারে অবান্তর প্রশ্ন না যারা উঠাচ্ছে অবান্তর প্রশ্ন বলুন আর যাই বলুন, কিন্তু নির্বাচনমুখী হয়ে গেছে, এটা হলো বাস্তব। নির্বাচন না হওয়ার কোনো অল্টারনেটিভ নাই। এবং আমরা দেখছি জামাত নির্বাচনের প্রচারণা এগিয়ে গিয়েছিল তাদের প্রার্থী আগে ঘোষণার জন্য, বিএনপি একটা সংকটে পড়েছিল, কিন্তু বিএনপি আমরা দেখছি কোমর বেঁধে প্রার্থী বাছাই নেমে পড়েছে এবং চলছে প্রার্থী বাছাইয়ের কাজটি কঠিন, কারণ প্রতিটি আসনে গড়ে 4-এর অধিক প্রার্থী রয়েছেন বলে কেউ কেউ মন্তব্য করেছেন। আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দলীয় মনোনয়ন প্রার্থীর সঙ্গে প্রতিদিন ভার্চুয়ালি বৈঠক করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। নির্বাচনে সবাইকে ঐক্যবদ্ধ থাকার পরামর্শ দিয়েছেন তিনি। যিনি মনোনয়ন পাবেন তার বিজয় সুনিশ্চিত করতে সবাইকে কাজ করার নির্দেশনা দিয়েছেন তিনি। ব্যক্তির প্রচার না করে দলের প্রচারে মনোযোগ দিতে বলেছেন তিনি। একজন মনোনয়ন প্রত্যাশী মিডিয়াকে জানিয়েছেন যে আগামী নির্বাচনকে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন তারেক রহমান। তারেক রহমান কিন্তু বারবার বলছিলেন অনেক আগের থেকেই যে সামনের নির্বাচনটা এত সহজ নয়, উনি চ্যালেঞ্জ হিসাবে দেখেছেন এবং এই মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে যখন উনি বৈঠক করেছেন একই কথা বলেছেন। এই যে সবাইকে একযোগে কাজ করার আদেশ দিয়েছেন, আপনার কাছে আমার প্রশ্ন, তারেক রহমান এই বার্তার বা এই ঐক্যের বার্তা কতটুকু কাজ করবে বলে আপনার মনে হয়?
আমার মনে হয় অনেকখানি কাজ করবে। কেন করবে? সেটা হলো তার বেশ কিছু কৌশল দল গ্রহণ করছে খুব ভালোভাবে। গত কয়েক বছরে বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্য, তার দল পরিচালনা, তার সিদ্ধান্ত এতটা প্রশংসিত এবং গ্রহণযোগ্য হচ্ছে যে এখন তিনি দলের দিকে কোনো আহ্বান জানালে সেটার পক্ষে একটা জনমত তৈরি হয়, দলের মধ্য তৈরি হয়। সেক্ষেত্রে কিছু ব্যত্যয়ও ঘটে। বিএনপি অনেক বড় দল, এটা বামপন্থী ক্যাডার ভিত্তিক দলের মতো না, ধর্মভিত্তিক ক্যাডার ভিত্তিক দলের মতো না, সুতরাং মধ্যপন্থী বুর্জুয়া পলিটিক্স করা একটি রাজনৈতিক দল এবং অনেক বড় দল। যেটা আপনি বলছিলেন যে জামায়াত ইসলাম অনেক আগে প্রার্থী ঠিক করে দিয়েছে, বিএনপি করে নাই, সংকটে ছিল। বিএনপি সংকটে ছিল না, বিএনপির কৌশল এইটাই। কারণ হচ্ছে বিএনপি যেহেতু অনেক বড় দল, বিএনপিতে চেইন অফ কমান্ড অতটা স্ট্রং কখনো ছিল না, এখনো নেই। ফলে এই দলের প্রার্থী অনেক, কেউ না পেলে সে স্বতন্ত্র ইলেকশন করতে পারে, সে দল ছেড়ে গিয়ে অন্য দলে যেতে পারে। এটা অতীতে ঘটেছে, এই সম্ভাবনা এখনো কম হলেও আছে। সেই কারণে এই দলে কখনোই খুব আগে ভাগে প্রার্থী নির্ধারণ করে দেওয়ার সুযোগ নাই, ভবিষ্যতেও সেই সুযোগ হবে না। ফলে এইটা প্রক্রিয়াধীন রেখে রেখে সবাইকে আশ্বাস দিয়ে হাতে রেখে যে কাজ করেন, বিভিন্ন জরিপ চলতে থাকে এর মাধ্যমে, এবং চূড়ান্ত তফসিল ঘোষণার সময়ই একক প্রার্থী নির্ধারণ করা হবে। তখন যাতে অন্যদের এই দলের পক্ষে একযোগে কাজ করার বাইরে খুব কম অপশন থাকে, এটা একটা রাজনৈতিক কৌশল। বিএনপিকে এই কৌশল অবলম্বন করতে হয়েছে আগেও, এইবারও করতে হচ্ছে, এবং এই কৌশলে এই দলটা সফল হবে। এক। দুই হলো যে নির্বাচন, যে প্রশ্ন কথাটা আপনি বলছিলেন যে অনেকে প্রশ্ন করে যে নির্বাচন হবে কিনা বা সংশয়। বাংলাদেশের গোটা দেশের মানুষের মধ্যে এখন নির্বাচনমুখী একটা ভাব চলে আসছে। অনেক দিন থেকে এদেশের রাজনৈতিক শক্তিগুলো অলমোস্ট সবাই নির্বাচন চায়। সরকার নির্বাচন দিবে কি দিবে না এই সংশয় এক সময় থাকলেও গত কয়েক মাস ধরে তারা ফেব্রুয়ারিতে নির্বাচন হবে এই ঘোষণা দেওয়ার পরে এবং তাদের কর্মতৎপরতায় এটা স্পষ্ট হয়েছে যে তারা একটা নির্বাচন দিয়ে জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর করে যেতে চান। সেনাবাহিনী এক অর্থে বাংলাদেশের এই গণতন্ত্র এবং নির্বাচনে স্টেক হোল্ডার না হলেও বর্তমান ব্যবস্থায় অন্তর্বর্তীকালীন সরকারের সময় তারা বড় একটা স্টেক হোল্ডার। কারণ আইন শৃঙ্খলা রক্ষার জন্য, নির্বাচন পরিচালনার জন্য সেনাবাহিনীর সহায়তাই সরকারকে নিতে হচ্ছে। সেই সেনাবাহিনীও চায় যে নির্বাচন হয়ে যাক, জনপ্রতিনিধিদের হাতে দেশ আসুক। ব্যবসায়ীরা তারা চায় যে একটা নির্বাচিত প্রতিনিধিদের দ্বারা দেশ পরিচালিত হোক, বিনিয়োগ হোক, ব্যবসা বাণিজ্যের প্রসার লাভ করুক, যেটা অন্তর্বর্তীকালীন সরকারের সময় সাধারণত বিনিয়োগ হয় না, কর্মসংস্থান হয়, তারাও নির্বাচনের পক্ষে। তাহলে বিদেশি শক্তি যারা বাংলাদেশকে সহায়তা করে তারাও চায়। তাহলে বাংলাদেশের সকল শক্তি এইভাবে চাওয়ার পরে এই পর্যায়ে এসে জনগণ রাজনৈতিক দল যখন নির্বাচনী প্রচারণায় নেমে গেছে, তখন নির্বাচন না হওয়ার কোনো সুযোগ নেই। যারা ওই রকম কোনো একটা ছোট্ট উপাদানও মাঠে ছাড়তে চেষ্টা করবেন তাদেরকে বাকি সবাই মিলে প্রতিহত করবে। এবং এই নির্বাচনী প্রচারণা যেভাবে শুরু হয়ে গেছে এটা চলবে। আমাদের শুধু প্রত্যাশা থাকবে বা কিছু আশঙ্কা যেটা আছে সেটা হলো যে সরকার যাতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং অধিক মাত্রায় সেনাবাহিনীর সহায়তা নিয়ে পতিত ফ্যাসিবাদের যে নাশকতা তৈরি করবার অপচেষ্টা সেটা রোধ করা যায়। তাদের যে কালো টাকার ব্যবহার করে বাংলাদেশকে ডিস্টেবিলাইজ করবার যে হুঙ্কার, যে কথা তারা এখনো বাইরে বসে শেখ হাসিনার তার নেতারা বলছেন, সেদিকে যেন যথেষ্ট মনোযোগ দেওয়া হয়। আর বিএনপি, জামায়াত সহ অন্য রাজনৈতিক দলগুলোর মধ্যে যেন নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা হবে, কিন্তু এটা যেন সাংঘর্ষিক রূপ নিতে না পারে, যাতে পতিত ফ্যাসিবাদ তার সুযোগ গ্রহণ করে। আলফাজ আনাম, আমরা দেখছি যে বিভিন্ন আসনে প্রার্থী বাছাই ক্লিন ইমেজকে গুরুত্ব দিচ্ছে বিএনপি। যাদের বিরুদ্ধে এলাকায় চাঁদাবাজি বা দখলের অভিযোগ রয়েছে তাদের কপাল পুড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। প্রার্থীর ব্যক্তিগত জনপ্রিয়তার বিষয়টি দেখা হচ্ছে। যাদেরকে দল কিছুদিন আগেও তেমন গুরুত্ব দেয়নি তাদেরকেও কিন্তু ডাকা হচ্ছে। যেমন খুলনা 2 আসনের সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জুকে ডাকা হয়েছে। এর মানে হলো বিএনপি তার প্রার্থী বাছাইয়ের ব্যাপারে ইতিবাচকভাবে চিন্তা করছে, দলের প্রার্থীদের ক্লিন ইমেজটা ব্যাপারে। এবং আমরা এতটুকু জানি, গণমাধ্যম কর্মী হিসেবে অনেক প্রার্থী কিন্তু বদলে যাচ্ছে এবং সামনে আরও হতে পারে।
এটা গণতন্ত্রের জন্য নিঃসন্দেহে, আর আমরা যারা সাধারণ মানুষ আমাদের জন্য খুব স্বস্তিদায়ক। বিষয়টি আপনি কিভাবে দেখছেন? না, অবশ্যই এটা তো রাজনৈতিক দলের তো এইরকম প্রার্থী দেওয়াটাই দেওয়া উচিত। উচিত, হ্যাঁ। হ্যাঁ, আগে আগে কিছুটা ব্যত্যয় ছিল, ব্যবসায়ীরা প্রভাব বিস্তার করতো। অনেক সময় যারা দীর্ঘ সময় রাজনীতিতে সম্পৃক্ত ছিল তারা মনোনয়ন না পেয়ে ব্যবসায়ীরা পেত। এবার যদি এটার পরিবর্তন হয়, এবং পরিবর্তন হওয়ার কারণ 5ই আগস্টের পর দেশের তো রাজনৈতিক ভেতর থেকে অনেক মানুষের আকাঙ্ক্ষা তো পরিবর্তন আছে। মানুষ তো গতানুগতিক এই যে আওয়ামী রেজিমের যে লুটপাট, যেভাবে একটা আপনার রাজনৈতিক কাঠামো দাঁড় করানো হয়েছিল, সেই কাঠামো তো মানুষ পছন্দ করছে না। জি। মানুষ তো আসলেই একটা পরিবর্তন চায়। সেটা বিএনপি ধারণ করছে। যা যদি প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে এটাকে প্রাধান্য দেয়, এটা নিঃসন্দেহে শুধু বিএনপির জন্য না, দেশের রাজনীতিকে একটা ইতিবাচক ধারায় নেয়ার ক্ষেত্রেও ভূমিকা রাখবে। আমরা শুধু বিএনপি না, আমি অন্য অন্য দলের ক্ষেত্রেও মনে হয় এই দিকটা প্রাধান্য পাচ্ছে। জামাত ইসলামী তো নতুন ফেস আমরা দেখছি, অনেক তরুণ ফেস। বিএনপিতেও খুব সম্ভবত এরকম শুধু ক্লিন ইমেজ না, অনেক নতুন মুখ আমরা দেখব, কম বয়স, একটু বয়স কম, এরকম ইয়াং লিডারশিপরা সামনে আসবে। আরেকটা হচ্ছে যে গত 1.5 দশকে বাংলাদেশের রাজনৈতিক নেতৃত্বের মধ্যে একটা শূন্যতা তৈরি হয়েছে, কারণ কোনো রাজনীতিই ছিল না। ফলে নেতা তৈরি করার একটা নির্বাচনের মধ্য দিয়ে কিন্তু রাজনৈতিক দলগুলোর নেতৃত্ব উঠে আসে। সব ধরনের নির্বাচন, এই ছাত্র সংসদ নির্বাচন, জাতীয় নির্বাচন, সব নির্বাচন প্রক্রিয়াগুলো যখন চলতে থাকে তখন তার মধ্য দিয়ে রাজনৈতিক নেতৃত্ব তৈরি হয়। গত 1.5 দশকে তো কোনো নির্বাচন হয়নি, রাজনৈতিক কর্মকাণ্ড ছিল না। তো একটা বড় যারা মাস পার্টি, তারা কিভাবে নেতা নির্বাচন করে? তারা ওয়ার্ডে দেখে যে কোন লোকটা তার সাংগঠনিক সক্ষমতা বেশি, ওয়ার্ড থেকে তারপরে নগরের নেতা হয়, তারপরে মনে হয় এখান থেকে তো তারা এইভাবেই তো নেতা নির্বাচন করে। সেটা কিন্তু বন্ধ ছিল। ফলে এখানে কিন্তু রাজনৈতিক দলগুলোর জন্য নেতা নির্বাচন করাও, বিশেষ করে মাস পার্টি যেগুলো ক্যাডার বেস পার্টি, তাদের ভিন্ন, তাদের লোক চয়েস করার কৌশলটা ভিন্ন। কিন্তু এই ধরনের মাস পার্টি কিন্তু নেতৃত্ব ফিল্ড লেভেল থেকে উঠে নিয়ে আসতে হয়। সেখানে বিএনপির জন্য কিন্তু নেতা নির্বাচন করাটা একটা দলের জন্য চ্যালেঞ্জ। সেখানে এই ধরনের যে তারা যে ক্লিন ইমেজের কথা আপনি বলছেন, নতুন নেতৃত্বের কথা বলছেন, আমরা আশা করব যে এটা বাংলাদেশের রাজনীতির গতিপথ অনেকখানি বদলে দেবে আগামী দিনে যদি এটা সম্ভব হয়। হ্যাঁ, বিএনপির কয়েকটা সমস্যা ছিল 5ই আগস্ট হয়েছে, ইমেজ সংকট, যেটা আপনি বলছেন, চাঁদাবাজি, এগুলো। তারপরে কেন্দ্রীয় নেতৃত্ব, এখানে তারেক রহমান দেশে নাই, উনি এখনও আসতে পারেন নাই। তো উনি আসার পরে হয়তো আমরা একটা ভিন্ন রকম আপনি আরেকটা জিনিস লক্ষ্য করেছেন নিশ্চয়ই, যে বিএনপির যারা দায়িত্বশীল নেতা তারা অনেকেই উল্টাপাল্টা বক্তব্য রাখতেন, কিন্তু আমরা সাম্প্রতিককালে লক্ষ্য করছি তাদের বক্তব্য অত্যন্ত ইতিবাচক, গঠনমূলক এবং আগ্রাসিত নয়ই। এটা কিন্তু একটা পরিবর্তন, এটা একদিক। আরেকটা দিক হচ্ছে, সেটি হলো যে তরুণদের মনোভাব বোঝার চেষ্টা করছে দলের নেতারা খুব ঘনিষ্ঠভাবে। রাজনৈতিক বিশ্লেষকরা বলেন আসলে ভোটারদের যখন মুখোমুখি হয় তখন সবাই ইতিবাচকভাবে বদলে যায়। আপনার কি তাই মনে হচ্ছে? তা তো বটে। আপনার হচ্ছে যে রাজনৈতিক দলগুলো একটা চাপ থেকে কিন্তু সিদ্ধান্ত নেয়। সব যে আপনার দলীয় ফোরামে সিদ্ধান্ত কয়েকজন মিলা নেতা না, তারা তো মাঠের পরিস্থিতি বিশ্লেষণ করেন। তারা তো আসলে জনগণের সাথে তাদের যে কানেকশন, রাজনৈতিক দলগুলোর নেতাদের জনগণের সাথে যে পরিমাণ সম্পৃক্ততা, অন্যদের তো ওই সম্পৃক্ততা থাকে না। ফলে তারা কিন্তু মেসেজ পান, বুঝতে পারেন যে জনগণের দিক থেকে কি ধরনের বক্তব্য তারা আশা করে। তো বাংলাদেশের প্রেক্ষাপট তো অনেকখানি বদলে গেছে। তো সেই দিক দিয়ে হয়তো তারা মাঠের মেসেজ পেয়েছেন যে একটা ইতিবাচক ধারার রাজনীতি অনেক বেশি গ্রহণযোগ্যতা বাড়াবে, সেটা প্রার্থী মনোনয়ন ক্ষেত্রেও সেটার প্রভাব পড়বে। এটা অবশ্যই ভালো দিক, অবশ্যই ভালো দিক। ডক্টর সায়ন্ত শাখাওয়াত, আমরা বিএনপির ইতিবাচক মানসিকতার কথা বলছিলাম। এটা শুধু বিএনপির জন্য নয়, দেশের জন্য, আমাদের সাধারণ সব মানুষের জন্য একটা স্বস্তির ব্যাপার। কিন্তু এর মধ্যে কিছু কিছু অস্বস্তির ঘটনা ঘটছে, এটা আমরা জানি না কি কারণে ঘটছে। সেটি হলো যে দুটো বিষয় এখানে প্রশ্ন এসছে। একটি হলো যে আপনি বলছিলেন যে একাধিক প্রার্থী রাখবে এবং শেষ পর্যন্ত একাধিক প্রার্থী প্রতি আসন থাকবে, শেষ পর্যন্ত জানিয়ে দেবে যে অমুক প্রার্থী। এর পেছনে কিন্তু একটা কারণ রয়েছে, বিরোধ মেটানো একটা তো কারণ রয়েছে, এটা যৌক্তিক। কিন্তু আরেকটা কারণ রয়েছে, এই কৌশলটি দলটি গ্রহণ করবে এই কারণে, সেটি হলো লাস্ট মুহূর্তে যদি একজন প্রার্থী ঘোষণা করে দেয় তখন বিদ্রোহী প্রার্থী হওয়া বা স্বতন্ত্র প্রার্থী একটু টাফ হয়ে দাঁড়ায়। আপনি জানেন স্বতন্ত্র প্রার্থী হওয়ার জন্য কিছু নিয়ম কানুন দরকার পড়ে, তখন ওই সুযোগটি আর ওই প্রার্থী কিন্তু পান না। এটি একটি দিক, এটা একটা রাজনৈতিক দলের কৌশল হইতেই পারে।
এটা কোনো সমস্যা নেই। সমস্যা হয়েছে অন্য জায়গায়। সেটি হলো যে বিএনপি বারবার বলেন যে তার দলের 7,000-এর বেশি মানুষকে বহিষ্কার করেছে চাঁদাবাজির অভিযোগে, দখলের অভিযোগে। এটা বিএনপির যত সমালোচনাই হোক না কেন, এই যে পদক্ষেপ নিয়েছে এটা কিন্তু একটা বড় ঘটনা, এবং 7,000 সংখ্যাটা কিন্তু ছোট নয়, অনেক বড় সংখ্যা। কিন্তু আমরা ইদানিং আবার লক্ষ্য করছি যে এই যাদেরকে এই ধরনের অভিযোগে বহিষ্কার করা হয়েছিল তাদেরকে আবার বহিষ্কারাদেশ প্রত্যাহার করে নেওয়া হচ্ছে। আমি উদাহরণ দিতে চাই না, আপনি নিজেও জানেন। আবার সেই দিকে গেল কেন প্রত্যাহারের বিষয়টি? না, একটা হচ্ছে গিয়ে তার অপরাধের মাত্রাগত বিষয় থাকে। একটা দল যখন তার দলের সদস্যর বিরুদ্ধে সিদ্ধান্ত নেয়, একটা সাময়িক কিছু সিদ্ধান্ত সাময়িক সিদ্ধান্ত থাকে, কিছু সিদ্ধান্ত পদ স্থগিত থাকে, কিছু সাময়িক বহিষ্কার থাকে, কিছু স্থায়ী বহিষ্কার থাকে। স্থায়ী বহিষ্কার সংখ্যাটা কিন্তু খুব কম থাকে। সাময়িক বহিষ্কার বা স্থগিত যেটা করা হয় মূলত সেটা তাদেরকে এই যে অগ্রহণযোগ্য কাজ থেকে নিবৃত্ত করবার জন্য এবং তাদের সংশোধনের সুযোগ দেবার জন্য করা হয়। কারণ একজন নেতা তিনি দীর্ঘদিন ধরে রাজনীতি করে একটা পর্যায়ে এসছেন, একটা ভুল করলে তাকে তো সংশোধনের সুযোগও দিতে হয়, তাকে ওইখান থেকে ফিরে আসবার জন্য পথ বাতলে দিতে হয় এবং কিছু শাস্তি দিয়েও তাকে যদি ওইখান থেকে নিবৃত্ত করা যায়। আর একটা হচ্ছে তিনি যখন এরকম সাময়িক বহিষ্কার বা পদ স্থগিত হয় তখন তার প্রতিদ্বন্দ্বী যে একই দলের মধ্যে অন্য নেতারা আছে তারা ওই জায়গাটায় এগিয়ে যায়। তখন এই নেতা কিন্তু রাজনীতি করতে চাইলে তখন নিজেকে সংশোধন না করার উপায় থাকে না। ফলে দলটাকে দলের স্ট্রেংথ ধরে রাখবার জন্য তাদেরকে সাময়িক শাস্তি দিয়ে তাকে যে অপ্রতিরোধ্যভাবে সে অপকর্মে লিপ্ত হচ্ছিল সেইখান থেকে তাকে স্লো করে দিয়ে আবার মেইন স্ট্রিমে এনে রাজনীতির সঙ্গে রাখা। কারণ এদের অনেকের বিষয় আছে, যদি তাকে আপনি আবার রাজনীতির স্ট্রিমের বাইরে ফেলে দেন তাহলে সেটা সোশ্যাল আনরেস্ট তৈরি করে, সামাজিক বিশৃঙ্খলা তৈরি হয়, দলেরও ক্ষতি হয়, সোসাইটির ক্ষতি হয়। কারণ হচ্ছে তারা ওইখানে তাদের একটা বলয় থাকে, তাদেরও কিছু কর্মী থাকে, আমি এখানে সেই কর্মীদেরও বিভ্রান্ত হয়। দলে যখন কেউ থাকে না তার কর্মীও থাকে না, বলয় থাকে না, এটা আপনি জানেন। থাকে, অনেকেরই থাকে এরকম, এটা দল দুর্বল হয়। ফলে তাকে যদি একেবারে শুধরানোর অনুপযোগী হয় তাকে তো স্থায়ী বহিষ্কার করা হয়। না, যাদের ব্যাপারে অভিযোগের কারণে বহিষ্কার করে তাদেরকে দলে না আনলে দল কি দুর্বল হবে? এত ছোট দল বিএনপি, আমি কিন্তু মনে করি না দল দুর্বল হবে সব জায়গায় তা না, কিন্তু নির্বাচনী প্রক্রিয়ায় যেখানে অ্যাকোমোডেটিভ এবং ইনক্লুসিভনেস খুব গুরুত্বপূর্ণ, আপনার এটা বলতে চাচ্ছেন নির্বাচনকে সামনে রেখে এটা করা হচ্ছে। নির্বাচনকে সামনে রেখে দল গুছানোকে সামনে করে এটা সব দলকেই কম বেশি করতে হয়। আপনি দেখবেন যে নির্বাচন করতে হলে আপনি যখন আপনার পেশাগত কাজেও যখন আপনি সাংবাদিকদের নির্বাচন করেন, ব্যক্তিগতভাবে অনেকের অনেক আচরণ আপনার পছন্দ হবে না, তারপরও ভোট পাওয়ার স্বার্থে আপনার তার সঙ্গে একটু হেসে কথা বলতে হয়, তার সঙ্গে একটু মিলে চলতে হয়। এটা রিয়ালিটি। এইটা আপনার বড় বড় প্রফেশনাল বডিতে পর্যন্ত এরকম হয়। আর সেখানে সাধারণ এরকম রাজনৈতিক নির্বাচন, সেখানে রিজিড থাকলে আসলে রাজনীতিটা এগিয়ে নেওয়া সবসময় সহজ হয় না। এটা তো ভোটের ইকুয়েশন। ভোটের ইকুয়েশন মাথায় রাখতে গিয়ে বাংলাদেশে তো বিপরীতমুখী দলগুলোর মধ্যে জোট হয়ে যায়। জামায়াত ইসলাম আওয়ামী লীগ কি করে এক হয়েছিল, বিএনপি জাতীয় পার্টি কি করে এক হয়েছিল। আমি বুঝলাম যে বাংলাদেশি জাতীয়তাবাদের স্বার্থে জামাত বিএনপি এক হতে পারে, জাতীয় পার্টিও কখনো কখনো এক হইল, কিন্তু আওয়ামী লীগ জামাত কি করে এক হতে পেরেছে? এটা হচ্ছে রাজনৈতিক ইকুয়েশন। ফলে এত বড় বৈপরীত্য নিয়েও যেখানে এক হতে পারে, আর সেইখানে নির্বাচনের ইকুয়েশনে আপনি ওই রকম বিশ্লেষণ যদি করেন যে এর এটা অগ্রহণযোগ্য, মানে একে ফেলে দিব আমি, তাহলে রাজনীতি বাংলাদেশে ডিফিকাল্ট হয়ে যায়। সেই কথাটা আমি বোঝাবার চেষ্টা করেছিলাম। তবে আমি আশা করব যারা বহিষ্কৃত হয়েছিলেন, যাদের বহিষ্কারদের তোলা হচ্ছে, তাদের প্রতি দল যেন তীক্ষ্ণ নজরদারিতে রাখে এবং তারা যদি যে কারণে বহিষ্কার হয়েছে সে তার ধারে কাছে কোনো কিছুতে আবার প্রবৃত্ত কিছুটা তাতে সংযুক্ত হচ্ছে এরকম কোনো লক্ষণ প্রকাশ পায়, তাহলে বিএনপির উচিত হবে তাদেরকে আবারও বহিষ্কারের আওতায় আনা। তাহলে বিএনপি জনপ্রিয়ই হবে, বরং তাদেরকে ছাড় দিতে গেলে প্রশ্নবিদ্ধ হবে। ডক্টর সায়ন্ত সাখাওয়াত, ক্যাম্পাস থেকে অবৈধ হকার, গাঞ্জুট্টি, মাদকাসক্ত, ভবঘুরে পাগল টোকাই উচ্ছেদে মাঠে নেমেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। প্রক্টর বলেছেন বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে প্রয়োজনীয় সব ব্যবস্থা জোরদার করছে।
যেহেতু এটা নিশ্চিত করা এককভাবে প্রক্টোরিয়াল টিমের পক্ষে করা সম্ভব নয়, তাই তারা সিটি কর্পোরেশন, পুলিশ ও শিক্ষার্থীদের সহযোগিতা নিচ্ছেন। ডাকসু নেতাদের ভাষ্য, এই হকার ও ববগুরেদের অনেকেই মাদকাসক্ত, এমনকি তারা মাদক বেচাকেনাও করে। ক্যাম্পাসে শিক্ষার্থীর নিরাপত্তার জন্য, বিশেষ করে নারী শিক্ষার্থীর জন্য নানাভাবে হুমকি তৈরি করেছে এই মানুষগুলো। আমরা দেখছি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ডাকসুর এই উদ্যোগের প্রতিবাদ করে বামপন্থীরা ক্যাম্পাসে মিছিল করেছে। মূলধারার মিডিয়া ও সোশ্যাল মিডিয়া এই নিয়ে কেউ কেউ বিতর্ক করার বা বিতর্ক তোলার চেষ্টা করছে। আলবাস আনাম, বিষয়টি আপনি কিভাবে দেখছেন? দেখেন, এই ইউনিভার্সিটি ক্যাম্পাসে কিছুদিন আগে, এই ডাকসু নির্বাচনের আগে একজন ছাত্র সৌম্য হত্যা নিহত হয়েছিল, হলো। এবং এগুলোর সাথে সোহরাওয়ার্দী উদ্যানের ওখানে মাদক কারবারিদের একটা সম্পর্ক থাকার তদন্তে পাওয়া গিয়েছিল আর কি। তো বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাসের আশেপাশে আপনি যদি সন্ধ্যার পরে যান, আপনি নিজেই দেখতে পাবেন এই ধরনের মাদকাসক্ত বা ভবঘুরেদের এর মধ্যে এদের হাতে কিছু ছাত্রী হ্যারাসমেন্ট হচ্ছে, এগুলোর সিসিটিভি ফুটেজ আমি সেই দিন ডাকসুর সদস্য সর্বমিত্র চাকমা দেখলাম, ইন্টারভিউ দেখলাম, সে এগুলো সিসিটিভি ফুটেজে হ্যারাসমেন্টের চিত্র পাইছে। এগুলো খুব স্বাভাবিক, বিশ্ববিদ্যালয় এলাকায় যাতে এরকম মাদকাসক্তের কারবার না থাকে, এটা তো যে কেউ ভালো উদ্যোগ। এখন বামপন্থী ছাত্র সংগঠনগুলো এটার বিরোধিতা করছে, ঠিক কোন যুক্তিতে বিরোধিতা করছে এটা বোঝা খুব মুশকিল। আসলে বাংলাদেশের রাজনীতিতে বামপন্থী ছাত্র সংগঠনগুলো এখন ইরিলেভেন্ট হয়ে গেছে, এগুলো অপ্রাসঙ্গিক রাজনৈতিক সংগঠনে পরিণত হয়েছে আর কি। সেটা ডাকসু নির্বাচনের ফলাফলেও আমরা এটা দেখতে পেয়েছি। কিন্তু তাদেরকে আলোচনায় থাকার জন্য এখন এই ধরনের, এবং আমি দেখলাম যে এই যে আমাদের ক্ষুদ্র নৃগোষ্ঠী থেকে যে প্রতিনিধি সর্বমিত্র চাকমা, একে কোণঠাসা করার নানান রকম বয়ান দেওয়া হচ্ছে আর কি। তো এগুলো খুব দুঃখজনক। আমরা মনে করি যে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস নিরাপদ থাকবে। আবার যেহেতু এটা একটা পাবলিক প্লেসের মতো, চারপাশে রাস্তা আছে, সাধারণ মানুষের যাতায়াত যাতে বাধাগ্রস্ত না হয়, সাধারণ মানুষ যেন বিশ্ববিদ্যালয়টাকে আপন ভাবতে পারে, তারা যেন যেতে পারে, সেটা যেন বাধার সৃষ্টি না হয়। বাইরের লোকের কাজটা কি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে না, যেতে পারে, বিশ্ববিদ্যালয় তো একটা উন্মুক্ত জায়গা, এখানে যেতে পারে, এটা সমস্যা না। সমস্যা হচ্ছে তারা যেন বিশ্ববিদ্যালয়ে মাদকাসক্ত ভবঘুরে বা যারা এই যে নারীদের হ্যারাসমেন্ট করে, ছাত্রীদের নানান রকম সমস্যা সৃষ্টি করে, তাদেরকে যদি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ডাকসু তো ছাত্রদের প্রতিনিধি, তারা যদি এটা করতে পারে, এটা তো ভালো উদ্যোগ, এটা তো প্রশংসনীয় উদ্যোগ। এইটার বিরোধিতা করা, এখানে আসলে বাম ছাত্র সংগঠনগুলো যেটা করছে যে তাদের ভিতর তাদের যে রাজনৈতিক উদ্দেশ্য, একটা ডাকসুকে একটু মানে বিতর্কিত করা, এইটা হলো তাদের উদ্দেশ্য, আর কিছু না। এবং এইটার সাথে কিন্তু অন্য বৃহৎ ছাত্র সংগঠন যারা আছে তারা কিন্তু এটার সাথে ওইভাবে ইনভলভ না। হ্যাঁ, এইটা বাম সংগঠনগুলোর এটা পুরনো সমস্যা। ডক্টর সায়ন্ত, আমরা জানি বিশ্বের নাম করা বিশ্ববিদ্যালয়গুলোতে কি পরিস্থিতি, সেখানে কি হকার, গাঞ্জুট্টি, মাদকাসক্ত, ববগুলো, পাবগুলো ঘুরে বেড়ায়? বলেন। এবং আপনি এটাও জানেন, অন্যান্য বিশ্ববিদ্যালয়ে গার্জিয়ানরা দেখা করতে গেলে কিন্তু একটা অনুমতি লাগে, হুট করে গেল এবং দেখা করে বলে বিষয়টা, সেরকম একটা সিস্টেম রয়েছে। এখন প্রশ্ন হলো, তাহলে আমাদের বিশ্ববিদ্যালয় থাকবে না কেন? আরেকটা বিষয় লক্ষ্য করেছি যে সবাই কিন্তু ডাকসু নির্বাচন আগে নিরাপত্তার কথা বলেছিলাম, বিশেষ করে মেয়েদের নিরাপত্তার বিষয়টা বলেছিল। এবং আমরা জানি যে আমি নিজে জানি রুকিয়া হলের বাম পাশে ফুটপাতে রাত্রেবেলা ওখানে মাদকাসক্তরা বসে থাকে সন্ধ্যার পর থেকেই, রোকেয়া হলে। তাহলে এখন ধরুন একটা মেয়ে হয়তো টিউশনি করতে গেল, উনি আসলেন, এসে ঢুকতে আনইজি ফিল করছেন, এরকম অসংখ্য ঘটনা ঘটে। আমার প্রশ্ন হলো যে বিশ্বের বড় বড় বিশ্ববিদ্যালয়গুলো এই ধরনের পরিস্থিতি বা পরিবেশ নেই, তাহলে আমাদের দেশে থাকবে কেন? আর যারা এটা সেই পরিবেশে বজায় রাখতে চায়, তাদের উদ্দেশ্যটা আসলে কি, আপনার কি মনে হয়? বিষয়টা স্পষ্ট। একটা হলো বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের নিরাপত্তা দরকার, এই ব্যাপারে তো বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষার্থী বলবে না যে না আমার নিরাপত্তা দরকার নেই। এবং সেই নিরাপত্তা বিধানের দায়িত্ব হচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসনের। বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বিশ্ববিদ্যালয়ের ছাত্র এবং ছাত্র প্রতিনিধিরা, সেটা ডাকসু হোক, সেটা ছাত্র সংগঠন নেতারা হোক, তারা সহযোগিতা করবে। বিশ্ববিদ্যালয়ের মধ্যে মাদকাসক্ত
যদি থাকে, এটা তো কোনো বিচারিত রাষ্ট্রীয় আইনেই তো এটা একটা হুম। অপরাধ, সুতরাং বিশ্ববিদ্যালয়ে অপরাধ হবে না কেন? ডক্টর সায়ন্ত, মাদকাসক্ত থাকলেও এটা কথা ছিল, সায়ন্ত মাদক তো বেচা কেনা হয় রীতিমতো। না না, মাদকাসক্ত এবং থাকবে মাদক কেন? বেচাকেনা দুটোই। এই দুটাই তো রাষ্ট্রীয় আইনেই তো অপরাধ। হুম, বিশ্ববিদ্যালয়ের মধ্যে সেটা ঘটলে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের দায়িত্ব তাদেরকে ধরে আইন প্রয়োগকারী সংস্থার হাতে সোপর্দ করা। জি। আর বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তার যে প্রশ্নটা, আমার মনে হয় যে বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা রাজনৈতিক কারণে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় তারা নিজেরা এতটা শক্তিশালী এবং শক্ত অবস্থানে, তারা বিশ্ববিদ্যালয়ের কারো না কারো অনুমোদন না থাকলে বা কারো না কারো সঙ্গী না হলে কোনো বহিরাগতর পক্ষে গিয়ে এখানে রাইট, বিশ্ববিদ্যালয়ের কোনো ছাত্রছাত্রীকে উত্ত্যক্ত করা সম্ভব না। বা তাদেরকে বিব্রত করা এটা সম্ভবই না। সুতরাং এটা যদি ওইখানকার কোনো ছাত্র বা কোনো সংগঠনের সদস্য কেউ করে থাকে, ওই সংগঠনেরই উচিত তাদের ওই সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। সুতরাং এটা তো ভাই আমার এটা বাড়ি, বিশ্ববিদ্যালয়ের ছাত্র যারা, তাদের এই টেরিটরি হচ্ছে তাদের বাড়ি ঘর, Right, তাদের এটা। আমার বাড়িতে এসে আমার ভাইকে, আমার বোনকে কেউ উত্ত্যক্ত করে যাবে, এটা যদি আমি সহ্য করি, তাহলে আমি ওইটার সদস্য পরিচয় দেওয়ার যোগ্যই না। রাইট। ডক্টর সায়ন্ত শাখাওয়াত এবং আলফা সানাম, আপনারা দুজনে আমাদের দীর্ঘ সময় দিলেন, আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, আজকের অনুষ্ঠান আমরা এখানে শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।